ধরার ব্যাপারটা আমি অন্ধকারে ঢিল ছুঁড়েছি। আমার কেন যেন মনে হচ্ছে এই সব কিছু শুধু অধরাকে ঘিরে। অধরার মৃত্যু যত সহজ দেখানো হচ্ছিল ততটা সহজ না। আর যেটা জটিল করে দেখানো হচ্ছে সেটা আসলেই জটিল না। উনি এইবার কথা বলতে আটকে যাচ্ছেন। যেন নিজের দাম্ভিকতা ধরতে উনি আরও জোরে চেষ্টা করছেন। ওনার ভিতরে ভেঙে যাওয়া মানুষটা উনি কিছুতেই বের করে আনতে চাইছেন না। ওনার এই মুহূর্তে দোটানার সুযোগ নিয়ে আমি বলে উঠলাম, আমি ময়ূরাক্ষীর রুমটা দেখতে চাই। সে ঘরে কিছু নেই এমন। কিছু পাবো কি পাবো না সেটা আমাকে দেখতে দিন। আপনি বাড়াবাড়ি করছেন। হয়তো আমার বাড়াবাড়ি আপনি ওর বিরুদ্ধে প্রমাণ পেতে পারেন। কারণ আপনার নিজের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমার এমন কথায় উনি কিছুটা থিত হলেন। অনিচ্ছার সাথে বললেন, "আসুন।" ওদের রুম উপরে ছিল। ছিল। আমিও যেন বিড়বিড় করতে, করতে উঠে গেলাম। নিজের যত আভিজাত্য ভরা ছিল, উপরে ততটা সাধারণ। ঘরের কোণায়, কোণায় কয়েকটা ফুলের টব আছে। বিশাল দোতলা মিলে শুধু ৪ টা রুম। রুমগুলো খুব বেশি চাকচমক নয়। এতেই বোধহয় এই ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমি উপরে উঠে সব দিকে চোখ বুলালাম। না, কোথাও ও অধরা বা অন্য কারো ছবি নেই। শুধু ওনার ৩ ছেলের ছবি। কেউ তুষারের পাহাড়ে কফির মগ হাতে দাঁড়িয়ে আছে, কেউ বিশাল সমুদ্রের জাহাজের উপর, কেউ এয়ার বেলুনে উঠছে। ওনার আর ওনার স্বামীর একটা অল্প বয়সের ছবি দেখা যাচ্ছে, জিন্স পরা, দুবাইতে। অবাক লাগছে, অধরার কোনো ছবি নেই। আমাকে মহিরাক্ষীর রুমটা খুলে দেওয়া হলো। আমি ভেতরে ঢুকে সবটা দেখছিলাম, ভীষণ সাধারণ যেন সব কিছু। এত সাধারণ লাগছে, সব যেন কোনো নাটকের স্টেজ। উনি দাঁড়িয়ে আছে দেখে আমি হাসার চেষ্টা করে বললাম, আমি কিছুতে হাত দেব না বা নিয়ে যাব না। মানুষকে এক ঘরে থেকেও বিশ্বাস করতে পারলাম না। আজও আপনি তো অপরিচিত। কথাটা মিথ্যে নয় বলে মনে হলো আমার। ওনার দিকে তাকিয়ে বললাম, ময়ূরাক্ষী বা অধরার কোনো ছবি দেখছি না যে? সে খুনি মেয়ের ছবি আমি রাখবো, তাই সব ফেলে দিছে। আর অধরা, ওর ছবি দেখলে সবার খারাপ লাগতো, কষ্ট পেত। ও নিজেও পাগলামি করতো, তাই সব সরিয়ে রাখা হয়েছে, স্টোর রুমে আছে। ও নিজেই এটা করেছে। আমি আর কথা বাড়ালাম না। বিশাল একটা বইয়ের থাক আছে এই রুমে। আমি হাত বুলিয়ে খুঁজতে লাগলাম কোথাও কোনো ডায়েরি বা এমন কিছু আছে কি নাকি। না, তেমন কিছু নেই। তবে বইগুলো এক মনে তাকিয়ে রইলাম। আমাদের দেশের মেয়েরা সাধারণত হুমায়ুন বা সমরেশের গল্পগুলো খায়, কিন্তু ওর বইয়ের তাকে ভিন্ন ভিন্ন রহস্যের গল্প। তাই বোধহয় ও এত রহস্য করে কথা বলতে পারে, কিংবা এত মিথ্যে কথা বলতে পারে। তেমন কিছু পাচ্ছি না দেখে উনি বেশ বিরক্ত হয়ে বললেন, বলেছিলাম পাবেন না, মানে আপনি আগেও চেক করছেন? কথাটা বলে আমি হাসার চেষ্টা করলাম। আমার প্রতিটা কথাই যেন ওনার বিরক্ত দিচ্ছে। নিচে নামে আসতে উনি এবার নরম সুরে বললেন, মেয়েটা রাক্ষসীর আর এক রূপ। পেছন ফিরে বললাম, এমন কোনো যজ্ঞের আয়োজন কি ঘরে হতো যার জন্য ওকে রাক্ষসীর রূপ নিয়ে হয়েছে? উনি যেন আঁচ করতে পেরেছেন আমি কি ইঙ্গিত করছি। আমি ময়ূরাক্ষীর বলা গল্পটার সত্যতা খুঁজছি, যেখানে ওকে ঘুমের মধ্যে। আমি জানি না আপনি কার বা এই কিসের কথা বলছেন। শুধু এটাই বলতে পারি, ও স্বাভাবিক নয়। ও ঠান্ডা মাথায় সবাইকে খুন করতে পারে। তাহলে আপনি বেঁচে গেলেন কিভাবে? আপনাকে হয়তো ও শাস্তিটা দিতে চায়, তাই আপনার পাপটাই কি ছিল? উনি চমকে উঠলেন, তবে ঘাবড়ে গেলেন না। ভেতরে চলে যাচ্ছিলেন। আবার বলে উঠলেন, আমি সবার মৃত্যুটা একবার শুনতে চাই। থেমে যাওয়া পা যেন ভার নিতে পারছে না। উনি বসে পড়লেন, আমি দাঁড়িয়ে রইলাম। সোফায় বসে আমার দিকে মুখ তুলে তাকালেন। তুহিন, তুষার, তুরাগ আর ওদের বাবা, ৪ জনেই বিছানায় অস্বাভাবিকভাবে শোয়া অবস্থায় মৃত পাওয়া যায়। কোথাও কোনো ক্ষত ছিল না। প্রতিবারে বৌমা ছাড়া আর কেউ ছিল না ঘরে। আমি জানি না ওইসব কীভাবে করছে। তবে আপনি বলুন, ওকে সন্দেহ না করার কি আছে? অধরা ছাড়া আর একজনের খুনের চার্জ আছে ওর উপর। উনি কে? আমাদের এই বাড়ির কাজের ছেলে জনি। তবে অনেকটা ছেলেই বলা যায়। ছোটবেলা থেকে সে এই বাড়িতেই। ওর মৃত্যু বাথরুমে। জানি না কখন থেকে মরে পড়েছিল। ডাক্তার বলেছে স্বাভাবিক মৃত্যু। আপনার মনে হলো এসব খুন ময়ূরাক্ষী করছে? উনি এবার উত্তেজিত গলায় বলেন, ও নিজেই আমাকে বলেছে সব খুনও নিজে করেছে। ওনার কথায় আমি অনেক কিছু ক্লিয়ার হলেও আমার কেমন যেন সব ধোঁয়াটে লাগছে। এইভাবে কোনো প্রমাণ ছাড়া কিভাবে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে খুন করা যায়? আমি স্টোর রুমে গিয়ে দেখতে চাইলাম। অধরার অনেক ছবি, খেলনা, পুতুল, নানা রঙের বই, সব যেন এক বাক্সে বন্দি, ওর স্মৃতির মতো। আমি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। একটা ড্রয়িং খাতা, অধরার কাঁচা হাতের কিছু ড্রয়িং। শেষে একটা ছবি দেখে আমি থমকে গেলাম। ছবিটা যেন নিঃশব্দ অনেক কিছু জানিয়ে দিল আমাকে। সেখান থেকে বেরিয়ে আসতে উনি বললেন, ও মায়াবী, উম রাক্ষসী, ওর কালো জাদু জানে। আমি এসব মানি না। সবকিছুর পিছনে একটা লজিক আছে। সব খুনেরও একটা মোটিভ থাকে, প্যাটার্ন থাকে। আর আমি খুঁজে বের করব। মেয়েটা আমার কাছে আরও রহস্যময়ী মনে হচ্ছে যতটা সে আমার কাছে নিজেকে রহস্যময়ী করে তুলছিল। তার চেয়েও বেশি রহস্য সে ধারণ করেছে। ওর মাঝে যেন কোনো প্রকৃতি সে।
ওখান থেকে বের হয়ে খালেদাকে ফোন দিলাম। বিশাল একটা সুতো যেন আমি পেয়ে গেলাম ময়ূরাক্ষী, যেটা দিয়ে ওকে আমি শিকার করাতে পারবো। ১০ মিনিট হলো বসে আছি খালেদা নিয়ে আসা রুমে। ২টো বড় লাইট জ্বলছে। তার মধ্যে একটা বার জ্বলছে আর নিভছে। এতে কেমন যেন ভূতুড়ে পরিবেশ তৈরি হচ্ছে। আমি অনেকগুলো প্রশ্ন সাজিয়ে নিয়ে এসেছি। মনে, মনে ভাবছি আজই বোধহয় আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। ওর সব খুনের স্বীকারোক্ত। খালেদা এই রুমটায় ক্যামেরা আছে বলে জানিয়েছে। সেও চায় দ্রুত শেষ হোক এই কেস। মেয়েটার উপযুক্ত শাস্তি হোক। এমন মেয়ে নাকি একটা আতঙ্কের নাম। তবে আমার মোটেও ওকে কোনো শাস্তি দেওয়ার ইচ্ছে নেই। যেন আমি ওর মায়ায় পড়েছি। তবে কি ঠান্ডা মাথায় খুন, সে ভেবেই আবার আঁতকে ওঠে। কারণ যাই হোক না কেন, খুনও তো করেছে। কিছুক্ষণ পর ওকে নিয়ে আসা হলো। আজ ওকে ভীষণ মলিন লাগছে। যেন ফুলের টবে লাগানো নিষ্প্রাণ ফুল। আমাকে দেখে আলতো করে হাসার চেষ্টা করলো। ওর গজদারটা বেরিয়ে আসতে আমার মধ্যে একটা মন খারাপ চেপে বসলো। সত্যি ওর সুন্দরী হওয়া ওর জীবনে অভিশাপ। আমার গল্প আপনাকে এত টেনেছে আপনি নিজেই ছুটে এলেন আমার কাছে বাকি গল্প শুনতে। আমি হাসার চেষ্টা করলাম। কি করব, তুমি যে নিজেকেই মায়াবী করে তুলতে চাইছো। চেয়ার টেনে বসতে বসতে আরেক দফা হাসলো। নীল সাদা শাড়িতে ওকে করুণ দেখাচ্ছে। ওর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে ওর পরিবারের খোঁজ নিয়েছে। জানা গেল ওর বাবা আরও ধনী ছিল। ওদের বাড়িটাও রাসপ্রসাদ ছিল আর সব কিছুর মালিক এখন শুধু ও। আমার তখনই মনে হলো এই সব কিছু ওর কাছে ম্যাটার করে না। কারণ ওর বলা গল্প মোটেও সে ব্যাপারগুলো আনতে চায়নি। যেন সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। এমন একটা মেয়ের এমন অবস্থা সত্যি মায়া হওয়ার কথা। তো আজ কি শুনতে চান? আজ আমি তোমার সাথে গল্প খেলতে আসিনি। তুমি সত্যি অসাধারণ গল্পকথক। তবে আজ আমি সত্য শুনতে এসেছি। আজ তোমার গল্প তোমাকে শোনাতে। তারপর তুমি সব স্বীকারোক্তি দেবে। এইবার উচ্চস্বরে হেঁফড়ে উঠল, এতে আমার লাভ বরং ক্ষতি হবে। আমার ফাঁসি হবে, কিন্তু আজীবন জেল। তা তো এখন এখানে হচ্ছে। কারণ কেউ তোমাকে বের করতে আসছে। তার চেয়ে ভালো আমি তোমাকে একটা সুযোগ দিব। সেটা আমি পরে জানাচ্ছি। ওর মনের ভিতর চলা প্রশ্নগুলো চোখে মুখে ফুটে উঠতে চাইছে। তবে সে প্রকাশ করছে না। ওর জন্য রাখা চাটা টেনে নিয়ে বলল, তাহলে শুরু করুন। চা খাওয়ার পর বলল, বাহ! আপনার চেম্বারেটা চা আমার জন্য নিয়ে এলেন বুঝি? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছিল? এইখানে আসার পর এই প্রথম আমার জন্য কেউ কিছু আনলো। কথাটা বলে আবার চায়ের কাপে মুখ তুলে মুখে কিছুক্ষণ ধরে রাখলো। আমার মনে হলো ও চোখের পানি আটকানোর চেষ্টা করছে। আমি সেদিন নজর দিলাম না। সৃষ্টিকর্তা আমাদের মেয়েদের অদ্ভুত সব কারণে চোখের পানি আটকানো না পারার ক্ষমতা দিছে। আমি নিচু হয়ে ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করলাম। সে সুযোগে হয়তো কান্নাটা গিলে ফেলেছে। অনেকটা স্বাভাবিক লাগছে ওকে এইবার। আমি ব্যস্ত ভঙ্গিতে শুরু করলাম। তোমার গল্পটা আমি শুরু করি। তোমার ২ জন প্রিয় মানুষের একজনের মৃত্যু দিয়ে। এক হাত ঘাড়ে একপাশে ধরে মাথা বাঁকা করে আমার দিকে তাকালো। যেন আমার কথাটা ওকে আগ্রহী করে তুলছে। তোমার মায়ের মৃত্যুটা তোমার কাছে প্রথম ধাক্কা ছিল। তখন হয়তো তোমার কাছে মা ছাড়া আর কেউ আপন ছিল না। তোমার মায়ের আত্মহত্যাটা তোমার কাছে একটা স্বার্থপরতা মনে হলো। কারণ তোমার মা জানতো তোমার বাবার স্বভাবটাও তোমাকে রক্ষা করার জন্য না থেকে উনি চলে গেলেন। তুমি ভয় পেতে শুরু করেছিলে। কিন্তু ভেবে নিয়েছিলে তুমি তোমার বাবাকে খুন করবে। তোমার বাবা ভীষণ চালাক মানুষ ছিল। তাই তার এত সম্পত্তি ছিল ওনাকে মারা সহজ হবে না। তাই তুমি তোমার মায়ের মতো সেজে তোমার বাবার কাছে গেলে যাতে উনি তোমার প্রতি আগ্রহী হন এবং তুমি ওনাকে খুন করতে পারো। একটু শব্দ করে হেসে উঠল ও হাতগুলো নিচের দিকে নামিয়ে মোচড় দিতে দিতে বলল, হ্যাঁ, আমি ক্যাম্পাসে কাঁটা নিয়ে গেছিলাম বাবাকে খুন করতে। কারণ আমার মনে হতো বাবা মাকে খুন করেছে আর সেটা আত্মহত্যা বলে জানে সবাই। কিন্তু বাবার ঘুমের ঘোরে ভেবেছে আমি মা আর তাকে খুন করতে এসেছে। দ্রুত হার্টবিট বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক করলো। তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কী করব বুঝতে পারলাম না। আমি তাড়াতাড়ি বাবাকে আবার স্বাভাবিক করে শুইয়ে দিলাম। তারপর বের হয়ে গেলাম। হ্যাঁ, এরপরের গল্পে তুমি যা বলেছ আমি মেনেছিলাম সত্য মিথ্যে মিশিয়ে। তুমি প্রতিনিয়ত তোমার রূপের জন্য কষ্ট পেতে। কিন্তু তুমি জানতে তোমার রূপেই তোমার প্রধান অস্ত্র। তাই যখন কেউ এইভাবে তোমাকে স্পর্শ করতে আসতো, তুমি প্রতিবারই ভয়ংকর হয়ে উঠতে। হ্যাঁ, আমি জানতাম আমাকে বাঁচাতে কেউ আসবে না। সবাই আমাকে দোষ দিবে। তখন তুমি ওদের সাথে সায় দিতে, সুযোগ বুঝে ওদের সাথে এমন কিছু করতে যাতে ওরা তোমাকে ভয় পেত। তুমি দেখতে যতটা নরম ততটা শক্ত মনের। হ্যাঁ, আমি তাদের অন্ডকোষ চেপে ধরে মুখে বরফ ঢুকিয়ে দিতাম। যখন প্রচণ্ড যন্ত্রণা পেত তখন আমি ছেড়ে দিতাম। আর এটাই ওদের জন্য উপযুক্ত শাস্তি ছিল। হয়তো এইভাবে কয়জনের সাথে করেছিল? ৪ জন। ওর এই নির্লিপ্ত কথা শুনে যেন ওকে ভয়ংকর খুনি মনে হচ্ছিল।
আমি আবারও গলা খাঁকড়ে দিয়ে বললাম, আমি আবারও গলা খাঁকড়ে দিয়ে বললাম, তুহিনের সাথে তোমার বিয়েটা তোমার পছন্দ হয়েছিল। তুমি ভেবেছিলে ভালো থাকবে সে বিশাল ঘরে। কিন্তু সেখানেও তোমার রূপ তোমার কাল হয়ে দাঁড়িয়ে গেল। ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার পরের কথা শোনার অপেক্ষায় আছে। আমি চুপ থেকে বললাম, সে ঘরে আর যা কিছুর অভাব না থাকলেও মেয়েদের সম্মানের খুব অভাব, তাই তো? হ্যাঁ, সে ঘরে মেয়ে মানে শুধু কোনো খেলনার বস্তু। বিছানা ছাড়া কোথাও যেন তারা জীবন্ত নেই। দামি কোনো আসবাবপত্র শুধু। তাহলে তুমি বেরিয়ে আসতে ডিভোর্স দিতে? তোমার নিজের নামে অনেক সম্পত্তি ছিল। তুমি যথেষ্ট ক্ষমতাবান মেয়ে। যতটা সহজ ভাবছেন ততটা সহজ ছিল না ব্যাপারটা। কারণ ওদের কাছে তোমার মাতাল অবস্থায় তোলা ভিডিও ছিল। এই তো। ওর হাত পা কাঁপছে। আমি খালেদার দিকে তাকালাম। ও বাইরে থেকে তাকিয়ে আছে আমাদের দিকে। ও যেন কুঁকড়ে যাচ্ছে। এই কথা আপনার কেন মনে হলো? কারণ তুমি বলেছিলে ঘুমের মধ্যে অন্য কেউ তোমাকে স্পর্শ করত। স্বাভাবিক ঘুমের মধ্যে হলে তুমি জেগে উঠতে পারতে। কিন্তু তুমি জেগে উঠে প্রতিবাদ করতে পারতে না। যেটা সেদিন সূক্ষ্মভাবে এড়িয়ে গেছো তুমি। কারণ তখন হয়তো তুমি মাতাল থাকতে। তোমাদের ঘরে বিশাল, বিশাল পার্টিতে তোমার মদ খাওয়ার অভ্যাস ছিল। তুমি এখন যতটা শান্ত, ততটা শান্ত তুমি ছিলে না। তোমার লাইফস্টাইল ছিল যথেষ্ট খারাপ। এমনকি তুমি নিতে। তাই তুমি অনেক কিছু জানতে সম্পর্কে। অস্থির গলায় বলল, "এইসব আপনাকে কে বলল?" "তোমার সম্পর্কে খোঁজ যে নিয়ে এসেছি, তা হয়তো তুমি বুঝতে পেরেছো।" ও এবার চুপ করে রইল। আমি আর কিছু বললাম না। কারণ বাকি কথা ওকেই বলতে হবে। না হলে প্রমাণ করা যাবে না কিছু। ও এবার চিৎকার করে বলল, "হ্যাঁ, আমার নেওয়ার অভ্যাস ছিল। কিন্তু সেটা সুযোগ যে সবাই নিতে পারবে তার অধিকার তো আমি কাউকে দেইনি। ওরা আমাকে ব্যবহার করত বড়, বড় ডিলের জন্য। ওরা আমাকে ব্যবহার করত ওদের অন্যায়গুলো ঢাকতে। সাহায্য নেওয়া বড়, বড় মন্ত্রীদের শান্ত রাখতে। সে ঘরের প্রতিটা ছেলেই ছিল নোংরা চরিত্রের। আর সবাই জেনে তা চুপচাপ সহ্য করেছিল। যেন এসব অতি সামান্য ব্যাপার।" ওর গলার স্বরটা অদ্ভুত শোনাচ্ছে। যেন ভেজা মাটিতে আটকে আছে ওর স্বরটা। খালেদা আবার কুঁকড়ে হলো। মেয়েদের এই ধরনের অত্যাচার ও মোটেও সহ্য করতে পারে না। কলেজ লাইফ থেকে তাই ও পুলিশে এসেছে। তারপর অধরা হওয়াতে ওদের সে সুযোগে বাধা পড়ল। ২ হাতের তালু দিয়ে চোখের পানি মুছে ফেলল। স্বরটা দ্রুত চেঞ্জ হয়ে গেল। বলল, "হ্যাঁ, তাই ওরা কেউ অধরাকে পছন্দ করত না। তাছাড়া মেয়ে হওয়াটা ওদের পছন্দ না। ছেলে হলে ওদের হতো। মেয়ে হওয়াতে ও শুধু আমার মেয়ে হয়ে রয়ে গেল। আমি ওকে নিয়ে সারাক্ষণ ভয়ে, ভয়ে থাকতাম। আমি নেওয়া ছেড়ে দিলাম। তখনই আমি বুঝতে পারি ওরা কতটা নোংরা মনের। কিন্তু অধরাকে খুন করেছিলি কেন? যে গল্পটা বলেছিলি সেটা কি সত্যি?" এইবারও চুপ হয়ে গেল। হয়তো ও নিজেও বুঝতে পারছে না কি বলবে এখন। "তুমি সত্যিই অধরাকে খুন করেছিলে নাকি ওরা খুন করে তোমার উপর দোষ চাপিয়ে দিয়েছিল?" এই ১ম ওর চোখের পানি গড়িয়ে পড়ল। খালেদা অস্থির হয়ে উঠল। যেন ও বিশ্বাসই করতে পারছে না। "তোমাকে কিসের জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল?" কোনো শব্দই যেন ওর ভিতরে চলা তুফানটা সরিয়ে বেরিয়ে আসতে পারছে না। ও অনেকক্ষণ চুপ করে আছে দেখে খালেদা রুমে ঢুকে উঠল। "তোমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তার শাস্তি তারা পাবে। তুমি নির্দ্বিধায় বলো, তোমার কোনো দোষ না থাকলে তোমার মুক্তির ব্যবস্থা আমি করব।" ও এবার চোখ খুলে তাকালো, বলল, "হ্যাঁ, অধরাকে ওরাই খুন করেছিল।" আমি আর খালেদা চোখাচোখি হলাম। ও বলতে শুরু করলো, "সেদিন তুহিন আমাকে খুব জোর করেছিল পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। আমি রেডি হচ্ছি না দেখে খুব চিৎকার চেঁচামেচি শুরু করলো। এই শুনে ওর মা আর ২ ভাই সবাই এসে আমাকে শাসাতে লাগলো। বলল, আমি না গেলে ওরা অধরাকে অত্যাচার করবে। আমি যাচ্ছিলাম না তাও। ওরা আমার সামনে অধরাকে বারবার বালতিতে ডুবাতে থাকে। তারপর একসময় নাকে মুখে পানি গিয়ে নিঃশ্বাস আটকে যায় অধরার। আমাকে ভয় লাগাতে গিয়ে ওরা আমার অধরাকে মেরে ফেলে।" বলতে, বলতে ও ফুঁপিয়ে কেঁদে উঠল। আমারও চোখের কোণে পানি জমল। খালেদাও যেন থমকে গেল। হয়তো কত মানুষের মৃত্যু দেখে কিন্তু এত নির্মম হত্যাকে নির্বাক হচ্ছে সে। এরপর ওকে বালতিতে ফেলে রাখা হয়। অ্যাক্সিডেন্ট দেখানো হয়। এরপর যখন আমি বেপরোয়া হয়ে উঠলাম, ওরা আমাকে আমার মেয়ের খুনি বানিয়ে দেয়। কাজের মেয়েটাকে টাকা দিয়ে ওরা সাক্ষী বানায়। ২ হাতে মুখ ঢেকে ফেলল ও। এতক্ষণ ইমোশনাল গল্প শোনার পর মস্তিষ্ক আবারও বলছে, এইবার আমার ওকে প্রশ্ন করার পালা। আমি চেয়ার টেনে আরেকটু সামনে গিয়ে বসলাম। সেই কাজের মেয়েকে কে সরিয়েছিল? ওরাই। ওরা শুধু আমাকে ভয় লাগাতে চেয়েছিল। মিথ্যে। ও এবার চোখ খুলে তাকালো। আমি আবার বললাম, সে বাড়ির কাজের ছেলে জনি তোমাকে সাহায্য করতো, তাই তো? ওর চোখগুলো যেন আবার দ্রুত নড়ছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। সত্য মিথ্যা মেশানো গল্পে ও নিজেই যেন আটকে পড়ছে। বললাম, সত্যটা বলো। হ্যাঁ, যে কাজের মেয়েটাকে খুন করেছিল জনি, আমাকে বাঁচাতে। ওরা ভাবলো এই সুযোগে ভয় দেখিয়ে আবার আমাকে দিয়ে থেমে গেল। আমি ওকে সময় দিচ্ছি। ওর মধ্যে অদ্ভুত দোটানা চলছে।
দেখতে চাইছে না, তাও যেন বেরিয়ে আসছে। খালেদা আলতো করে বলল, তারপর? আমিও বলে উঠলাম, তুমি আমাকে বলেছিলে পানির রূপ দিয়ে তুমি ওদের খুন করেছিলে, সেটা কিভাবে? নিজেকে অনেকটা সামনে নিয়েছে ও বলল, আমি চুপচাপ হয়ে গেলাম। আমি যে মহিলার কাছ থেকে তার সব প্রিয় মানুষগুলো ছিনিয়ে নিতে চেয়েছিলাম, সে আমার কাছ থেকে আমার প্রিয় মানুষকে ছিনিয়ে নিয়েছে। তাই আমি একে একে সবাইকে খুন করেছি জনির সাথে মিলে। কিভাবে? আমি বাড়ি ফাঁকা হওয়ার অপেক্ষা করতাম। যখন বাড়িতে যাকে পেয়েছি তাকে খুন করতাম। প্রথমে করেছিলাম তুহিনের বাবাকে। সেদিন বাড়িতে কেউ ছিল না। সে সুযোগে উনি আমাকে ডাকেন ওনার মদের গ্লাস আর বরফ দিয়ে যাওয়ার জন্য। আমি গেলাম। আর তুমি জানতে কিভাবে সব পুরুষদের আকর্ষণ করতে হয়। আমার তেমন কিছু করতে হলো না, শুধু আঁচল নিচু হলেই সবাই ধরে নিত। তারপর সুযোগ বুঝে জনি এসে পেছন থেকে হাত চেপে ধরে। তারপর জনি অনেকে বাথরুমে নিয়ে যায়। বিশাল বাথরুমে তাকে চিৎ করে ফেলতাম। আমি গায়ের উপর চড়ে বসতাম। তারপর আমার সুতির শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলতে জনি। নাক বরাবর সরুর ধারায় পানি ফেলতাম। সুতি কাপড়ের কারণে অক্সিজেন এমনিতে আটকে যেত। তার উপর সরু ধারার ফেলা পানি দ্রুত অক্সিজেনের প্রক্রিয়া বন্ধ করে দিত। এইভাবে মিনিট দুয়েকের মধ্যে খুনের এমন অভিনব কৌশল শুনে আমি আঁতকে উঠলাম, সাথে খালেদাও। এরপর জনি সব কাপড় চোপড় দ্রুত চেঞ্জ করে আবার বিছানায় শুইয়ে দেয়। জনি সব ঘরে যাওয়ার আর বসার কাপড় চোপড় ধোয়ার পারমিশন ছিল, তাই কারো মনে সন্দেহ আসতো না। যতক্ষণ সবাই জানতে পারতো আর পোস্টমর্টমে ততক্ষণে শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াটার কারণ থাকতো। খালেদা এইবার আমার দিকে তাকালো, ও যেন বলতে চাচ্ছে এই মেয়ে ভয়ঙ্কর। আমি কেন যেন মানতে পারছিলাম। তারপর তুহিনের দুই ভাইকেও বাসায় কেউ না থাকাকালীন তখন দেখা করার ইঙ্গিত দিতাম। ওরা নিজেরাই রচনা করতো তাদের মৃত্যুর। আমি আর জনি মিলে একইভাবে ওদের মুখের উপর সুতি কাপড় দিয়ে নাক বরাবর পানি দিতাম। আমি বলে উঠলাম, এই ধরনের টর্চারকে বলা হয়। আর্মিদের মধ্যে এই ধরনের টর্চার ছিল। এরপর একটা সময়ে এটাকে লিগ্যালি ব্যান করে দেওয়া হয়। খালেদা বলে উঠল, আমাদের পুলিশের টর্চারে একটা আছে, যেটাতে কপালের উপর অনবরত বিন্দু বিন্দু পানি টর্চার করা হয়। এটা দীর্ঘ সময় করলে, খালেদা কথাটা শেষ করার আগে ময়ূরক্ষে আবার বলে ওঠে, আর সেই টর্চার যদি বরফ দিয়ে করা হয়। আমি আর খালেদা আবার ফিরে তাকালাম ময়ূরাক্ষীর দিকে। ময়ূরাক্ষী টেবিলে রাখা ওর কেসের ফাইলটা থেকে একটা কাগজ টেনে নিয়ে খেলনার মতো কিছু বানাতে গিয়ে নির্লিপ্ত গলা বলল, আর টর্চার যদি বরফ দিয়ে হয় তখন মানুষের মৃত্যু হয়। তুমি তুহিনকে কি এইভাবে খুন করেছিলে? কাগজের প্লেন বানিয়ে উড়িয়ে দিল। সেটা উড়ে গিয়ে দ্রুত মাটিতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি তুহিনকে ভালোবেসেছিলাম, আশ্রয় নিয়েছিলাম। ওর সন্তানের মা হয়েছি, ওর উচিত ছিল আমাদের রক্ষা করার, আমাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার। তবে ও সেটা না করে আমাকে ইউজ করতে লাগলো, টর্চার করতে লাগলো। ওর সামনে অধরাকে খুন করে ফেললো, ও কিছুই বলল না, উল্টে আমাকে খুনের দায়ে জেলে পাঠালো। ওর ভীষণ ওয়ার্ল্ডের শখ ছিল হাত পা বেঁধে। সেদিনও প্রথমে আমাকে বাঁধলো। আমি সেদিন ওকে সবচেয়ে বেশি সুখ দিয়েছিলাম। আমিও সে সুযোগ নিলাম। আমি ওকে বাঁধলাম। আবারও ও থামলো। আমার আর খালেদার দুজনের হার্টবিট যেন এমনি থমকে যাবে ওর প্রতিটা কথা বলার থামার মুহূর্তে। আমি আমার সুতির শাড়ির আঁচল আবর ব্যবহার করলাম। অনেকগুলো বরফের কিউব একসাথে বেঁধে বসিয়ে দিলাম ওর মুখের উপর। ফেলে রাখলাম এভাবে আধ ঘন্টা। আমি ওকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম এবং আমি তা করেছি। একইভাবে কাপড়ের সামনে অক্সিজেন সাপ্লাই কমে যায় আর সেই কারণে বরফ ব্রেনে কাজ করা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়। পরের কাজগুলো সিম্পল ছিল, সন্দেহ করার মতো না। আমার গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে ওর বুক শেল্ফের কথা ভাবতে লাগলো। সেখানে এর অত্যাচার সম্পর্কিত অনেকগুলো গল্পের বই ছিল। খালেদা একবারে চুপ হয়ে গেল। আমি আবার গলা খাঁকড়িয়ে বললাম, তাহলে জনিকে কেন মারলে? জনি আমাকে ব্যবহার করতো, আমিও জনিকে। আমার অস্ত্র ছিল রূপ। সে জালে সবাই যেন নিজেই ধরা দিতে আসতো। কথাটা বলে আবারও আলতো করে হাসলো ওর গজ দাঁত বের করে। আবার বলল, কিন্তু তুহিনের মৃত্যুর পর ও আমার উপর অধিকার দাবি করতে চাইলো, আমাকে বিয়ে করতে চাইলো। আমি বলতাম, তাহলে এইখান থেকে পালিয়ে যাই। না, ওর আমার সব সম্পত্তি লাগবে। ও আমাকে হুমকি দিতে লাগলো সব খুনের জন্য। তাই ওকেও এইভাবে খুন করলাম। হ্যাঁ, ওর সাথে আমি দেখা করতে গেছিলাম। হঠাৎ তুহিনের মা ডাক দেওয়া, আমরা ওয়াশরুমে ঢুকে গেলাম। কাছাকাছি আসাতে ওর আমাকে পাওয়ার ইচ্ছে জেগে উঠলো। আমিও সায় দিলাম। ও যখন বিভোর হচ্ছিল তখনই আমি ওর হাত পা বাঁধছিলাম। ও ওয়ার্ল্ডের কিছু হবে এই আশায় খুশি হচ্ছিল। তখন আমি ওকে ধাক্কা দিয়ে ফ্লোরে পেড়ে দিই। সরু ধারে পানির কল ছেড়ে দিয়ে মুখের উপর দিয়ে ওড়না পেঁচিয়ে ফেলি। এরপর ওর পা উঁচিয়ে ধরি। কিছুক্ষণের মধ্যে ওর নিঃশ্বাস আটকে যায়।
আমি ওর সব কাপড় ঠিক করে ওখানে রেখে বেরিয়ে এলাম। আমি বললাম, খালেদা বলল, তারপর আর কি? সবাইকে হারিয়ে তুহিনের মায়ের অবস্থা দেখে আমার করুণা হতো। ওনাকে মারলে না কেন? তাহলে কষ্টটা কে পেত? আমার মতো সন্তান হারানোর? এই কথা বলে যেন চিৎকার করে বলছে কতটা ঘৃণা পুষে রেখেছে সে পরিবারের জন্য। আর কোনো আক্ষেপ নেই ওদের খুনে। কতটা আত্মবিশ্বাস ওর নিজের প্রতিটা খুনে, ওর সিদ্ধান্তের উপর। খালেদা ওর প্রমাণ পেয়ে গেল। তবে ওরও আমার মতো মন খারাপ হয়ে গেল। মেয়েটা সত্যি মায়াবী। খালেদার কথা দিল ময়ূরাক্ষী শাশুড়িকে তার অপরাধে শাস্তি দিবে আর ওর শাস্তি কমাবে। ওকে আবার দুইজন পুলিশ মিলে নিয়ে যাচ্ছিল। তখন আমি বললাম, তোমাকে একটা সুযোগ দেবে বলেছিলাম, আমি তোমার জন্য একটা সুযোগ এনেছি। তোমার জন্য আমি শুধু চা নয়, আরও প্রিয় কিছু এনেছি। তোমার জন্য অধরাকে নিয়ে এসেছি। ও যেন থমকে গেল। খালেদা আমার দিকে ফিরে তাকালো। আমি ফোন দেওয়ার আমার সহকারী সাহেলা 6 বছরের একটা মেয়েকে নিয়ে এলো। ওকে দেখে ময়ূরাক্ষী মাটিতে বসে পড়ল। মেয়েটার হাতে একটা পুতুল, লম্বা চুলের, ডান পাশে একটা লাল ক্লিপ। ময়ূরাক্ষী পাশে এসে দাঁড়িয়ে ওর গায়ে হাত রেখে হাউমাউ করে কেঁদে দিল। খালেদা আমার দিকে তাকিয়ে রইল। তোমার যমজ মেয়ে হয়েছিল, তুমি জানতে সে ঘরে মেয়ে মানা হবে না, তাও দুজনকে। তুমি অধরাকে কাছে রেখে অন্য মেয়েকে দূরে একটা ঘরে রেখেছিলে, যেটা দেখাশোনা বৃত্ত করতো, যে তোমার মামাতো ভাই। আমি তোমার কথা জানতে তার কাছে গিয়েছিলাম। তোমার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা যেত ওর কাছে। তোমার সব খুনের সাথে সেও জড়িত এমন অভিযোগ করাতে সে আমাকে এই অধরার কথা জানিয়ে দেয়। আমি জানি মায়েরা সন্তানের মৃত্যুতে যতটা কষ্ট পেয়ে ঠান্ডা মাথায় খুনি হতে পারে, আর কতটা বেপরোয়া হতে অন্য সন্তানকে রক্ষা করতে। দুইটা একসাথে করতে গিয়ে তুমিও এমন খুনি হয়েছ। মেয়েটাকে কিছু বুঝতে পারছে না। আমি ওকে বলেছিলাম আজ ওকে মায়ের কাছে নিয়ে যাব। তাই সে আমাকে জিজ্ঞাসা করলো, মা কোথায়? আমি ইশারায় ময়ূরাক্ষী দেখিয়ে দিতে ও আলতো করে পিঠে হাত রেখে বললাম, মা। বলতে ওকে জড়িয়ে ধরে তীব্র চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল ময়ূরাক্ষী। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, তোমাদের রুমে গিয়ে আমি অধরার ছবি দেখতে চাওয়াতে আমাকে স্টোর রুমে নিয়ে গেলে সেখানেই তুমি অধরার সব জিনিসপত্র রেখেছো। ওখানে থেকে একটা ড্রয়িং খাতা ছিল, যেখানে অধরা কাঁচা পাকা হাতের ড্রয়িং ছিল। শুধু একটা ড্রয়িংয়ে তোমার ছিল একটা স্বর্গের সোনালি আকাশ, যেখানে দুই পাশে দুটো ছোট্ট পরী নিয়ে উড়ে যাচ্ছে অন্য এক পরী। আমার তখন সন্দেহ হলো। তোমার ডেলিভারি হওয়া হাসপাতালের খোঁজ নিয়ে পুনর রেকর্ড ঘিরে জানলাম তোমার যমজ মেয়ে হয়েছিল। তোমার সব সিজ করার অ্যাকাউন্ট ডিটেলস পুলিশের কাছে আছে। খালেদাকে বলে খোঁজ নিয়ে বৃত্তের খোঁজ পেলাম। ময়ূরাক্ষী কিছু বলছে না। মাটিতে হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে এখনও কান্না করছে। এ যেন সুখের কান্না, এ যেন কষ্টের নয়। অনেক বছর, 10 বছর পর পার হয়ে গেল। আমি ব্যস্ত হলে ময়ূরাক্ষীকে বললাম না, কারণ অধরাকে আমি ভালো স্কুলে রেখে পড়াতে সাহায্য করছি। ওর শাশুড়ি নিজেই একদিন সকালে মারা গেলেন। ওনাকে আর শাস্তি দেওয়া হলো না। বিশাল সে অট্টালিকা শূন্যই পড়ে রইল। আমি আমার দেশের বাইরে চলে গেলাম। নিজের ডায়েরি, শরীরটা ভালো থাকে না, তাই ছেলেকে নিজের কাছে এনে রেখেছ। সকালে মৃদু আলো এসে পড়েছে টরন্টো শহরের সবুজ ঘেরা এই বিশাল অ্যাপার্টমেন্টে। ছোট বড় নানা ফুলের গাছ, সবাই ব্যস্ত এখানে। ছোট একটা নাতনি আছে তার, আর ভোরে স্কুল। জয়ী আমার ছেলের বউ। মেয়েকে স্কুলে দিয়ে ফিরল সে। এক হাতে লেটার বাক্স আর কয়েকটা লেটার, আর অন্য হাতে কিছু সকালের নাস্তা। চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে আমাকে বারান্দায় বসে থাকতে থেকে জয়ী বলল, এত সকালে আপনি কেন উঠেন মা? অভ্যাস যে। বাইরে জুতা খুলে ঘরের জুতা পরে কোট খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাবারের ব্যান্ড দিয়ে চুল উপরে তুলে বাঁধতে বাঁধতে বলল, ইউ গট এ লেটার টুডে। আমি চেয়ার থেকে পা নামিয়ে উঠতে যাব, তার আগে জয়ী আমাকে চিঠিটা এনে দিল। লেটার দেশ থেকে আসেনি, পশ্চিমা দেশ থেকে এসেছে। প্লিজ ম্যাম, আমি ময়ূরাক্ষী। 10 বছর জেল থেকে বেরোলাম। আপনার খালেদা ম্যামের জন্য হয়তো আমি এই দিনটার অপেক্ষায় সেরেছি। সে অন্ধকার দিনগুলো কাটাতে পেরেছি। তুহিন আর আমার সব সম্পত্তি বিক্রি করে আমি একটা অ্যাসিড আক্রমণের শিকার আর যৌন হয়রানির শিকার হওয়া মেয়েদের নিয়ে কাজ করে একটা সংগঠনকে দান করেছি। আমি অধরাকে নিয়ে চলে এসেছি দেশ থেকে। মামের ছোট্ট একটা ঘর হয়েছে এইবার স্বর্গের আকাশের কাছাকাছি, 30 তলার উপরে। ইতি আপনার মায়াবী। সাথে একটা ছবি, একই রকম দেখতে, ভিন্ন বয়সী দুজন ভয়ঙ্কর সুন্দরীর ছবি। এখন যতবার আমি দেখি, সুন্দরী মেয়ে দেখি, আমি মনে মনে পরিমাপ করার চেষ্টা করি হাউ মাচ ডার্ক সাইড অব দ্য বিউটিফুল লেডি হ্যাভ। সমাপ্ত।
দ্বিতীয় পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।